আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। রমজান হলো আত্মসংযমের মাস, আত্মশুদ্ধির মাস, দৈহিক সুস্থতার মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা রাখো যাতে তোমরা সুস্থ থাকতে পারো। এই সুস্থতাটা আসলে কিসের? আমাদের বর্তমান চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যেটাকে বলা হয় লাইফস্টাইল ডিজিজ। লাইফস্টাইল ডিজিজ কোনগুলা? যেরকম উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার, উচ্চ কোলেস্টেরল, মেদ স্থূলতা, ফ্যাটি লিভার, পিসিওডি, পিসিওএস, হৃদরোগ, ডায়াবেটিক, ক্যান্সার ইত্যাদি। এই ধরনের অসুখগুলোকে আমরা বলি যে এগুলো লাইফস্টাইল ডিজিজ। তো এই ধরনের লাইফস্টাইল ডিজিজ থেকে আমরা পুরোপুরি সুস্থ হতে পারি 1 মাস রোজা পালনের মধ্য দিয়ে। কিন্তু রমজানের পর রমজান আসছে, রমজানের পর রমজান যাচ্ছে, বছর পর বছর পার হয়ে যাচ্ছে, আমরা সুস্থ হচ্ছি না। যে অসুখগুলো আমাদের ছিল, যে অসুস্থতাগুলো ছিল, সেগুলো একই রকম থাকছে বা আরো বাড়ছে। তাহলে সমস্যাটা কোন জায়গাতে? সেই সমস্যাগুলা নিয়ে আমরা কথা বলবো এবং সেটার সমাধান কি হতে পারে সেটা নিয়েও আমরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। তো প্রথমে আসি সেহরিতে। সেহরির কথা মনে পড়লে প্রথমে যেটা মাথায় আসে যে সারাদিন খাওয়া হবে না, তো সেহরির সময় যত বেশি পারা যায় খেতে হবে। তো এই সময় আমরা কি করি যে গরু, খাসি থেকে শুরু করে যত ধরনের মাংস আছে, মাছ, মুরগি, ডিম, যত যা কিছু আছে সব কিছু আমরা খাই এবং এর সাথে ফাস্ট ফুড যা যা পাই আমরা সবকিছু খাই। অনেকে তো আবার সেহরি পার্টি করেন। ভাবটা এমন যে আরে রাখেন আপনার সংযম, সেহরির সময় পার হইলে তো সারাদিন সংযম করবই। তো এরকম যদি আমাদের অবস্থা হয় তাহলে কিন্তু সংযম অর্থাৎ রোজার যে প্রাথমিক যে বৈশিষ্ট্য সংযম পালন করা সেটা কিন্তু আমরা করছি না। সুন্দরভাবে সারাদিন রোজা থাকতে হলে এবং পিপাসার কষ্ট থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদের এই যেটা প্রোটিন জাতীয় খাবার অর্থাৎ এই যে গরু, খাসি বা যে কোনো ধরনের মাংস, ডিম, এগুলো এবং এর সাথে আছে যত ধরনের ফাস্ট ফুড, ভাজা পোড়া এ জাতীয় খাবার একটু বর্জন করতে হবে। তাহলে কি খাবো? সেহরিতে আমরা অল্প একটু ভাত, তার সাথে সবজি এবং পানি, এটা খেতে পারি। এর সাথে আমরা খেতে পারি দুধ, খেজুর, কলা, এটা কোনোদিন খেতে পারি। অথবা প্রতিদিন একই খাবার খেতে মনে হতে পারে যে ভ্যারিয়েশন আসছে না, তাহলে একটু ভ্যারিয়েশন আনার জন্য চিড়া, দই, তার সাথে একটু গুড় নিয়ে খেতে পারি। এগুলো আমরা সেহরির সময় খেতে পারি। তো এক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যে খাবারটা খাচ্ছি এটা যেন কমপ্লেক্স কার্বোহাইড্রেট, অর্থাৎ আমরা ভাত বা রুটি যেগুলো খাই এটা তো কার্বোহাইড্রেট। তো আমরা চেষ্টা করবো যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাবার। তো কমপ্লেক্স কার্বোহাইড্রেটের যেটা সুবিধা, এখানে ফাইবার বেশি থাকে এবং গ্লাইসেমিক ইন্ডেক্স কম হয় এই খাবারগুলোর। তো কমপ্লেক্স কার্বোহাইড্রেট গুলোর সুবিধা হচ্ছে যে এগুলো ধীরে ধীরে হজম হয় এবং ধীরে ধীরে এটা শরীরে শক্তি সরবরাহ করতে থাকে এবং দীর্ঘ সময় ধরে শক্তি দেয় এবং এই খাবারগুলার দেহে শর্করার যে মাত্রা সেটাকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। কমপ্লেক্স কার্বোহাইড্রেট কোনগুলো হতে পারে? যেরকম লাল চালের ভাত বা লাল আটার রুটি, ওটস। এরপরে আসি ইফতারে। আমরা 12, 13, 14 ঘন্টা, কোনো সময় তারও বেশি সময় ধরে কিন্তু না খেয়ে থাকছি এবং এই না খেয়ে থাকার কারণে আমাদের পাকস্থলীর কিন্তু একটু নরম হয়ে যায়। অর্থাৎ আমাদের যে ডাইজেস্টিভ ফায়ার, আয়ুর্বেদের ভাষাতে এটাকে বলা হয় ডাইজেস্টিভ ফায়ার, যেটা আমাদের হজম শক্তি এটাকে একটু নরম করে বা দুর্বল থাকে ওই সময়টাতে। তাহলে এ সময় আমাদের সহজপাচ্য বা সাত্বিক খাবার খেতে হবে যেটা সহজে হজম হয়। কিন্তু আমরা আসলে ইফতারিতে কি খাই? একটু যদি আমরা আমাদের আশপাশটা খেয়াল করি দেখবো যে আমরা সারা বছর যে জিনিসগুলা খাই না, হঠাৎ করে কেন জানি রমজানের সময় এগুলো আমাদের বাজারে চলে আসে, এগুলো আমাদের খেতে ইচ্ছা হয়। যেমন ছোলা মুড়ি, এই খাবারটা আমরা কিন্তু সারা বছর খাই না, হঠাৎ করে রমজান মাস আসলে ইফতারের সময় এটা আমাদের খেতে হবে। শুধু ছোলা মুড়িও না, এর সাথে সাথে আছে জিলাপি, বুন্দিয়া, বড়া, পেঁয়াজু, বেগুনি, আরো নাম না জানা অনেকে। শুধু আমি না, এরকম অনেকেই আছেন যারা এই যে রমজানের সময় বিশেষ খাবারগুলা বাজারে আসে এগুলোর
নাম বলতে পারবেন না, অথচ কিন্তু এগুলো আমরা খাচ্ছি। পুরান ঢাকায় একটা কথা প্রচলিত আছে যে প্রতিদিন যদি আলাদা আলাদা আইটেম কেউ খায়, তারপরেও সারা মাস খেয়েও সবগুলো আইটেম খেয়ে শেষ করতে পারবে না। এবং এই কথাটা কিন্তু আসলেই সত্য। আমার একবার সুযোগ হয়েছিল পুরান ঢাকাতে ইফতার করার, এবং ওই সময় ওই আশপাশটা ঘুরে দেখার। তখন দেখেছি আসলেই এত এত খাবারের আইটেম যে সেগুলো খেয়ে শেষ করা তো পরের কথা, ওগুলো দেখে শেষ করাটাও বেশ সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু নবীজি কি করতেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইফতারের সময় 2 থেকে 3টা খেজুর এবং পানি দিয়ে ইফতার করতেন। তো এই খেজুর পানি খেলে কি হয়, যে খেজুরে থাকে সুক্রোজ, যেটা খুব দ্রুত গ্লুকোজ এবং ফ্রুক্টোজ আকারে আমাদের শরীরের কোষে প্রবেশ করে এবং খুব দ্রুত আমাদেরকে এনার্জাইজ করে। তো আমরাও কি করব, 2-3টা খেজুর এবং তার সাথে পানি দিয়ে আমরা ইফতার করব। এরপরে আমরা 10 থেকে 15 মিনিট একটু বিরতি দিব, এতে অ্যাসিডিটি বা গ্যাস কম হবে। এবং ইফতারিতে আমরা ডাবের পানি খেতে পারি, এর সাথে ফল, যেগুলো সহজলভ্য ফল, যেগুলো আমরা আমাদের আশপাশের বাজারেই পেয়ে যাব। কলা, পেঁপে, তরমুজ, আনারস, পেয়ারা, বা যার আশেপাশে যেই ধরনের ফল আছে, যেই মৌসুমে যেই ফল পাওয়া যায় সেটাই আমরা খাওয়ার চেষ্টা করব আমরা। এবং এই সময়ে বিদেশি ফল যতটা অ্যাভয়েড করা যায়, আসলে বিদেশি ফল বা অন্য দেশ থেকে যেগুলো আনা হয় সেই ফলে আমরা ওই পরিমাণ পুষ্টিগুণ বা ওই পরিমাণ উপকারিতাটা আমাদের জন্য হয় না, যতটা না আমরা আমাদের নিজস্ব এলাকায় যে ফলগুলা উৎপন্ন হয়। তো আমরা চেষ্টা করব যে আমাদের নিজেদের এলাকায় যে ফলগুলো উৎপন্ন হয় সেই ফলগুলা বেশি বেশি খাওয়ার। তো আমরা ইফতারিতে কি খাবো না, এর ভিতরে আছে ভাজা পোড়া, অতিরিক্ত মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, বা যে কোনো ধরনের শরবত। এটা হতে পারে চিনির শরবত, গুড়ের শরবত, বা ট্যাঙ্ক বা স্যালাইন, ট্যাঙ্ক জাতীয় যেগুলো পাওয়া যায় সেগুলো অ্যাভয়েড করতে হবে। তো কোনো ধরনের শরবতেরই প্রয়োজন নেই আসলে। খেজুর পানি খেলে যে পরিমাণ, যে এনার্জিটা আমাদের প্রয়োজন সেটা খেজুর পানি থেকে আমরা পেয়ে যাই, আলাদাভাবে কোনো শরবতের প্রয়োজন নেই। এরপরেও যদি খুব বেশি খেতে ইচ্ছা করে কারো, তাহলে তিনি যে কোনো একটা ফলের জুস খেতে পারেন বা ফলের শরবত করে নিতে পারেন, নিজেরা তৈরি করে নেবেন। এছাড়া গ্রিন জুস করতে পারেন। এই গেল আমাদের ইফতারের সময়টুকু। এরপরে আমরা এই যে 10-15 মিনিট বিরতি দিয়েছি, 10 মিনিট পর আমাদের শরীরটা এখন খাবার গ্রহণ করার জন্য কিন্তু প্রস্তুত হবে। তো এই সময় আমরা তো নামাজের জন্য তো বিরতি থাকছে, এর সাথে আমরা কিছু খুব হালকা কোনো ব্যায়াম করে নিতে পারি। এরপরে আমরা রাতের খাবার খাবো। তো এখন রাতের খাবারে আমরা কি খাবো? আমরা নর্মাল সময়ে, স্বাভাবিক সময়ে অন্যান্য মাসগুলোতে দুপুরবেলা যে খাবারটা খাই সেই খাবারটাই আমরা ইফতারের পরে রাতের খাবার হিসাবে গ্রহণ করব। এই সময় আমরা ভাত বা রুটি, তার সাথে সালাদ, সবজি, যে কোনো একটা প্রোটিন, অর্থাৎ কোনো মাছ হতে পারে, মাংস হতে পারে, ডিম হতে পারে, সেটা নিব। এর সাথে আমরা ডাল, এই জিনিসগুলো নিয়ে আমরা রাতের খাবারে খেতে পারি। এবং আমরা চেষ্টা করব প্রত্যেকটা খাবারই পরিমিত পরিমাণে খাওয়ার, যাতে খুব অতিরিক্ত না খেয়ে ফেলি। কারণ অতিরিক্ত খাবার যখন আমরা গ্রহণ করি তখন কিন্তু আমাদের দম নিতে অসুবিধা হয়। তো আমরা রাতের খাবারে আমাদের প্রোটিনের যে চাহিদা রয়েছে সেটা আমরা রাতের সময় পূরণ করব। তো প্রোটিনের ভিতরে আমরা কি করব, আমরা যে কোনো ধরনের একটা মাছ, অথবা 1 টুকরা বা 2 টুকরা মাংস, অথবা ডিম, এগুলো খেতে পারি। আর ডালের ক্ষেত্রে আমরা চেষ্টা করব কয়েক ধরনের ডাল মিক্সড করে ডালটা রান্না করার, তাহলে আমরা সবগুলো অ্যামিনো অ্যাসিড গ্রহণ করতে পারবো। নির্দিষ্ট কোনো একটা ডালে সবগুলা আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় সবগুলো অ্যামিনো অ্যাসিড থাকে না, 3 থেকে 4টা করে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। তো চেষ্টা করব আমরা যে 2 থেকে 3 ধরনের ডাল একসাথে মিক্সড করে রান্না করার, তাহলে সবগুলো অ্যামিনো অ্যাসিডই আমরা আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় যে অ্যামিনো অ্যাসিডগুলো সেগুলো পেয়ে যাব। তো এই গেল আমাদের খাওয়া দাওয়া নিয়ে যে কথাবার্তাগুলা। এরপরে আমাদের খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা,
তার ভিতরে নাম্বার 1 হচ্ছে এই সময়টাতে যেহেতু আমাদের সারাদিন পানি খাওয়ার সুযোগ হয় না, তো আমরা চেষ্টা করব যে ইফতারের পর থেকে সেহরির সময় এই 2 সময় মিলিয়ে আমরা 2.5 থেকে 3 লিটার পানি এনশিওর করতে। এবং পানি খাওয়ার ক্ষেত্রে যে ভুলটা বেশিরভাগ মানুষ করেন, যেহেতু আমরা সারাদিন পরে পানি খাচ্ছি অথবা যখনই আমরা পানি খাই, নর্মালি তো পিপাসা যখন লাগে অনেক, তখন আমরা পানি পান করি। তো কি করেন যে গ্লাসে পানি নেওয়ার পরে সাথে সাথে পুরাটাই মনে হয় যে একবারেই পাকস্থলীতে দিয়ে দিবেন। তো এরকম ভাবে আসলে এটা খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতি করে, এটা কিডনির ক্ষতি করে। তো আমরা চেষ্টা করব যে চুমুক দিয়ে দিয়ে পানি পান করার। আমরা একটু নিলাম, মুখে কিছুটা সময় রেখে তারপরে আমরা সেটাকে গিলে নিব। তো কি হবে, এর ফলে আমাদের মুখে যখন রাখছি তখন মুখের লালাটা পানির সাথে মিশ্রিত হওয়ার সুযোগ পাচ্ছে এবং আমাদের হজমটাকে ত্বরান্বিত করে। আর যদি উল্টোটা করি তাহলে কিন্তু হজমটাকে ধীর করে দেয় দ্রুত পানি পান করে নিলে। এরপরে আসছে খাবারটাও আমরা চেষ্টা করব যতটা সম্ভব চিবিয়ে খেতে পারি। এবং নাম্বার 3 খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে যে খাওয়ার সময় আমরা চেষ্টা করব অন্য কারো সম্পর্কে গল্প না করার বা অন্য কারো সম্পর্কে খারাপ কিছু না বলা, যেটাকে গীবত বলা হয়। আমরা চেষ্টা করব গীবত থেকে দূরে থাকার। কারণ আমরা যখন অন্য কারো সম্পর্কে মন্তব্য করতে করতে খাচ্ছি, সেটা কিন্তু আমাদের হজমে ঝামেলা তৈরি করবে। এরপরে 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে ব্যায়াম। এই যে রমজান মাসেও আমরা চেষ্টা করব নিজের মতন করে সময় ঠিক করে নেওয়ার, যে এক্সারসাইজ করার, যে কোনো ধরনের এক্সারসাইজ করতে পারি এবং যে কোনো সময়ের জন্যই ইয়োগাটা হচ্ছে বেস্ট একটা এক্সারসাইজ। তো আমরা যে কোনো সময় আমাদের, সেটা হতে পারে সকালের দিকে অথবা বিকালে ইফতারের আগে অথবা ইফতারির করার পরে, রাতের খাবারের আগে মাঝখানের সময়টুকু, অথবা তারাবির নামাজের পরে, এই সময়টা আমরা যার যার সুবিধা মতন সময় আমরা ব্যায়াম করে নেব। তো এগুলো যদি আমরা ঠিকভাবে ফলো করতে পারি, ইনশাল্লাহ আমরা খুব সুন্দর একটি রমজান পার করতে পারবো এবং রমজানের পর আমরা আগের থেকে আরো বেশি সুস্থ এবং প্রাণবন্ত হব। তো সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো এরকম আরো নতুন নতুন স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার পরিচিত যত মানুষ আছে তাদের কাছেও এই ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও এই রমজানে সুস্থ থাকতে পারে এবং সুন্দর লাইফস্টাইল ফলো করার জন্য যা প্রয়োজন, যে জিনিসগুলো জানার প্রয়োজন, সেগুলো জানতে পারে। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।